আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটা হচ্ছে আমাদের আনসার্টেনিটি চ্যাপ্টারের পার্ট 2। তো আমরা পার্ট 1 এ যেটা দেখেছি যে একটা জাস্ট ইন্ট্রোডাকশন আনসার্টেনিটি এর, ঠিক আছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কনজিউমার চয়েস মডেল। সো আমরা এখনো আমাদের মেইন টপিকে ঢুকিনি। আমাদের এখানে মেইন টপিক হচ্ছে আসলে আমাদের যে এক্সপেক্টেড ইউটিলিটি থিওরেম আছে সেটা। বাট এটা পড়ার আগে আমরা আরো কিছু জিনিস আসলে কনসেপ্ট ক্লিয়ার করতে চাই কিছু বিষয়ে, সেজন্য আমরা হচ্ছে অনেকটা টপিক দেখছি, এর আগে আরেকটা টপিক দেখছি আর কি আমাদের মেইন টপিকের আগে। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কনজিউমার চয়েস মডেল। স্ট্যান্ডার্ড কনজিউমার চয়েস মডেলে আসলে আমরা কি দেখি, এখানে আমরা হচ্ছে আমাদের যে সার্টেনিটি চয়েসটা আছে সেটা দেখি। এখানে কেন চয়েসটাকে সার্টেনিটি বা নিশ্চিত বলা হলো, এর কারণ হচ্ছে এই মডেলটাতে আমরা হচ্ছে দেখতে পাই যে কনজিউমার অলওয়েজ চুজেস বিটুইন সার্টেন অল্টারনেটিভস, অর্থাৎ কনজিউমার কিন্তু অলওয়েজ আসলে অল্টারনেটিভের মধ্যে চুজ করে থাকে। যেমন ফর এক্সাম্পল আমার কনজিউমার কাছে অপশন আছে, হচ্ছে অপশন এ হচ্ছে 2টা পিৎজা এবং অপশন বি হচ্ছে একটা বার্গার। এখন কনজিউমার কিন্তু আসলে নিশ্চিতভাবে জানে যে সে যদি অপশন এ চুজ করে তাহলে ইফ দে চুজ অপশন এ, তাহলে কি করতে পারে সে 2টা পিৎজা পেতে পারে। এবং অ্যাকচুয়ালি এখানে কোনো ফিউচার নিয়ে অনিশ্চয়তা নেই, ঠিক আছে। সে যদি অপশন এ নেয়, সে জানে যে অপশন এ তে সে কি পেতে পারে, এবং সে জানে যে সে যদি অপশন বি টাকে চুজ করে সে কি পেতে পারে সেটাও সে জানে। অর্থাৎ এখানে কিন্তু আনসার্টেনিটি বা অনিশ্চয়তার কোনো কথা নেই। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড কনজিউমার চয়েস মডেল, যেখানে কনজিউমার চয়েস করে থাকে হচ্ছে নিশ্চিত একটা পিরিয়ডে কনজিউমার চয়েস করে থাকে। এখন আমরা আমাদের যে বেসিক কনজিউমার প্রিফারেন্সের কিছু অ্যাজাম্পশনস ছিল, সেই অ্যাজাম্পশন গুলো হচ্ছে আমরা একটু দেখব। এক হচ্ছে কমপ্লিট প্রিফারেন্সেস। আমরা জানি যে কনজিউমার ক্যান কম্পেয়ার এনি টু অল্টারনেটিভস অ্যান্ড মেক আ ক্লিয়ার চয়েস। অর্থাৎ কমপ্লিট প্রিফারেন্স বলতে আমাদেরকে বোঝায় যে কনজিউমারের কাছে যখন 2টা-3টা চয়েস থাকবে, কনজিউমার সেই চয়েসটা নিয়ে আসলে একদম তার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে এবং সে এখানে যে কোনো কিছু চয়েস করতে পারে এবং সে বলতে পারে যে আমার কাছে অপশন এ ভালো, অপশন বি খারাপ, অপশন বি ভালো, অপশন এ খারাপ, কিংবা আমার কাছে অন্য আরেকটা অপশন বেটার, এটা সে বলতে পারে। এটা হচ্ছে কমপ্লিট প্রিফারেন্সের মেইন কনসেপ্ট। দেন ট্রানজিটিভ প্রিফারেন্সেস। সো ট্রানজিটিভ প্রিফারেন্সেস বলতে কি বোঝায়, এখানে হচ্ছে আমাদের ট্রানজিটিভ প্রিফারেন্সটা দিয়ে যেটা প্রমাণ করা হয় সেটা হচ্ছে এখানে বোঝাতে চায় যে কনজিউমারের যে প্রিফারেন্সটা আছে সেটা হচ্ছে কনসিস্টেন্ট। এখন প্রশ্ন হতে পারে যে কনজিউমার প্রিফারেন্স কনসিস্টেন্ট না হইলে কি হবে। আসলে কনজিউমার প্রিফারেন্স যদি কনসিস্টেন্ট না হয় তাহলে ইকোনমিস্ট কিন্তু কনজিউমারের বিহেভিয়ারটাকে প্রেডিক্ট করতে পারবে না, এবং ইকোনমিস্ট যদি কনজিউমার বিহেভিয়ার আন্দাজ করতে না পারে, ধরতে না পারে, হ্যাঁ, অ্যানালাইসিস করতে না পারে, তখন কিন্তু সে পলিসি মেক করতে পারবে না। দেখা যায় ভুলভাল পলিসি মেক করবে এবং আমাদের পলিসি মেকটা আসলে কোথায় ইফেক্ট ফেলে, হ্যাঁ, আমাদের যেই ইকোনমি আছে ইকোনমিতে, তাই না। সো পলিসি গুলা তো আসলে ইকোনমিস্টরাই নিয়ে থাকে। সো কনজিউমার প্রিফারেন্সটা আসলে কনসিস্টেন্ট হওয়া খুব জরুরি, এবং ট্রানজিটিভ প্রিফারেন্স আমাদেরকে সেই কথাই বলে যে কনজিউমার যদি এটাকে বেশি প্রেফার করে বি এর থেকে, তাহলে বিটা বেশি প্রেফার, এটাকে যদি বি এর থেকে বেশি প্রেফার করে এবং বি কে যদি সি এর থেকে বেশি প্রেফার করে, ইট মিনস এ মাস্ট বি প্রেফারড টু সি। এর মানে হচ্ছে এ অবশ্যই সি এর থেকে বেশি পছন্দের হবে, বা কনজিউমার অবশ্যই এটাকে সি এর থেকে বেশি গুরুত্ব দেবে। হ্যাঁ, ফর এক্সাম্পল যদি আমরা বলি যে কনজিউমার, এখানে যে কনজিউমার আছেন তিনি হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো থেকে বেশি পছন্দ করে এবং ম্যাঙ্গোকে ব্যানানার থেকে বেশি পছন্দ করে। এর মানে কি? এর মানে হচ্ছে অ্যাপেলটাকে তিনি ব্যানানার থেকে বেশি পছন্দ করে, তাই না? একদম সহজ হিসাব। এটাই হচ্ছে ট্রানজিটিভ প্রিফারেন্সের কনসেপ্ট। দেন হচ্ছে মনোটোনিসিটি। আমরা জাস্ট অ্যাজাম্পশনস গুলো তো আমরা আগেও পড়েছি, এগুলো জাস্ট আমরা একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করছি। তো মনোটোনিসিটি মানে হচ্ছে যে সংক্ষেপে মোর ইজ বেটার। মোর ইজ বেটার বলতে কনজিউমার কোনটাকে চয়েস করবে, কনজিউমার প্রিফারেন্স আসলে কোনটা হবে। এখানে একজন নর্মাল পারসন হিসেবে যদি আপনি চিন্তা করেন যে আপনার কি অপশন এ চয়েস করবেন না অপশন বি টাকে চয়েস করবেন, হ্যাঁ, তো কনজিউমার যেটা করে, একজন রেশনাল কনজিউমার, যে
ওনার কাছে সেটা হচ্ছে মনোটোনিসিটি, হ্যাঁ, মোর ইজ বেটার, যেখানে তার হচ্ছে গিয়ে কমোডিটির পরিমাণটা বেশি সে সেটাই চয়েস করবে। এখানে অপশন বি তে চকলেটের পরিমাণ বেশি, সো একজন রেশনাল কনজিউমার অবশ্যই অপশন বি টাকেই চয়েস করবে, অপশন এ থেকে বেশি বি কেই প্রেফার করে থাকবে। এটা হচ্ছে আমাদের মনোটোনিসিটি। ওকে, দেন আরেকটা কনসেপ্ট হচ্ছে কনভেক্সিটি, আরেকটা অ্যাসাম্পশন। সো কনভেক্সিটি আসলে কি? সাপোজ যে অপশন এ তে আমাদের কাছে 6টা আপেল আছে এবং অপশন বি তে আছে 6টা ম্যাঙ্গো। এখন কনজিউমার কি করবে? আসলে কনভেক্সিটি আমাদের যেটা বলে যে কনজিউমাররা আসলে একদম এক্সট্রিম কোনো বান্ডেল থেকে, আমরা এই দুইটাকে কি বলছি? এক্সট্রিম বান্ডেল বলছি। এখানে শুধু আপেল আছে আর এখানে শুধু আম আছে, সো আমরা এই দুইটাকে বলছি হচ্ছে এক্সট্রিম বান্ডেল। কনভেক্সিটি আমাদের অ্যাজাম্পশনটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে কনজিউমার অ্যাকচুয়ালি এক্সট্রিম বান্ডেলের থেকে মিক্স বান্ডেলকে বেশি প্রেফার করবে। এটা হচ্ছে আমাদের একটা মিক্স বান্ডেল, তাই না? আমরা দেখতে পাই এটা হচ্ছে আমাদের একটা অ্যাভারেজ বান্ডেল যেখানে আমাদের 3টা আপেল এবং 3টা ম্যাঙ্গো আছে। সো কনভেক্সিটি আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে কনজিউমার এক্সট্রিম বান্ডেল থেকে বেশি প্রেফার করবে হচ্ছে মিক্স বা অ্যাভারেজ বান্ডেলটাকে, যেখানে দুই এক্সট্রিমের দুইটা প্রোডাক্টই কি থাকবে? মিক্সড থাকবে। হ্যাঁ, দুইটা প্রোডাক্টই হচ্ছে কিছু কিছু পরিমাণ করে থাকবে। এটা হচ্ছে আমাদের কনভেক্সিটি কনসেপ্ট। এখন আমরা ইউটিলিটি ফাংশন দেখি। এর আগে আমরা ইউটিলিটি ফাংশন অবশ্যই পড়েছি। তো এখানে আমরা দেখি যে এই যে অ্যাজাম্পশন গুলো, এগুলোর উপর বেস করে আমরা হচ্ছে গিয়ে দুই ধরনের বা আমরা হচ্ছে গিয়ে একটা ইউটিলিটি ফাংশন কনস্ট্রাক্ট করতে পারি, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে এইভাবে। হ্যাঁ, এবং দিস ইউটিলিটি ফাংশনস রিপ্রেজেন্ট দ্য কনজিউমারস প্রিফারেন্সেস ওভার ডিফারেন্ট কম্বিনেশনস অফ গুডস, অর্ডিনাল ইউটিলিটি ফাংশন। এবং আমরা এই ইউটিলিটি ফাংশনটাকে বলছি অর্ডিনাল ইউটিলিটি ফাংশন। এখন প্রশ্ন হতে পারে কেন আমরা এই ইউটিলিটি ফাংশনটাকে অর্ডিনাল ইউটিলিটি ফাংশন বলছি? ইউটিলিটি কনসেপ্ট আশা করি আমাদের ক্লিয়ার আছে, কারণ এটা আমরা বেসিক মাইক্রো ইকোনমিক্সেই পড়ে থাকি। সো এখানে আমরা এখন দেখব যে এটাকে কেন অর্ডিনাল ইউটিলিটি ফাংশন অ্যাকচুয়ালি বলছে। আমরা এর আগে অবশ্যই অর্ডিনাল ইউটিলিটি এবং হচ্ছে কার্ডিনাল ইউটিলিটি সম্পর্কে পড়েছি। এখন আবার একটু দেখি যে এখানে এটাকে অর্ডিনাল ইউটিলিটি ফাংশন কেন বলা হচ্ছে। অ্যাকচুয়ালি অর্ডিনাল ইউটিলিটি ফাংশন ইজ আ ওয়ে অফ মেজারিং কনজিউমার স্যাটিসফ্যাকশন বাই র্যাঙ্কিং প্রিফারেন্সেস রাদার দ্যান অ্যাসাইনিং numerical values to satisfaction. Okay, so আমাদেরকে এটা যেটা বলছে সেটা হচ্ছে অর্ডিনাল মানে হচ্ছে কি? অর্ডার, অর্ডিনাল টু অর্ডার, অর্ডিনাল অর্ডার অর্থাৎ হচ্ছে ক্রম। আমাদেরকে অর্ডিনাল ইউটিলিটি যেটা বোঝায় সেটা হচ্ছে ও হচ্ছে আমাদেরকে জাস্ট একটা র্যাঙ্ক দেয়। কি দেয়? র্যাঙ্ক দেয়। অর্ডার মানে হচ্ছে র্যাঙ্ক। সো অর্ডিনাল ইউটিলিটি আমাদেরকে জাস্ট একটা র্যাঙ্ক দেয় যে প্রথমে এ হচ্ছে আমার কাছে, আমি এ কে পছন্দ করি, তারপর বি কে পছন্দ করি, তারপর সি কে পছন্দ করি। এখানে আসলে আমার যে ভ্যালুটা, নিউমেরিক্যাল ভ্যালু কোনো গুরুত্ব রাখে না, নিউমেরিক্যাল ভ্যালুর কোনো ইম্পর্টেন্স নাই এই অর্ডিনাল ইউটিলিটির ক্ষেত্রে। হ্যাঁ, তা আমরা যে স্ট্যান্ডার্ড কনজিউমার মডেল পড়েছি এবং আমরা আগে কনজিউমার থিওরিতে যে মডেলটা পড়েছি, মডেলটা যেখানে হচ্ছে নিশ্চিত সবকিছু সার্টেইন। হ্যাঁ, এখানে আনসার্টেইন বলে কিছু নাই, কনজিউমার চয়েস সবসময় সার্টেইন। তো এই ক্ষেত্রে আমরা যে ইউটিলিটি ফাংশনটা দেখি সেই ইউটিলিটি ফাংশনটা হচ্ছে আমাদের অর্ডিনাল ইউটিলিটি ফাংশন। এবং অর্ডিনাল ইউটিলিটি ফাংশন এটা এজন্যই কারণ এটা হচ্ছে আমাদেরকে জাস্ট কি করে? ক্রমটা বলে যে এটার থেকে এটা পছন্দ, এটার থেকে এটা বেশি পছন্দ। যেমন এই এক্সাম্পলটা যদি আমি দেখি যে এখানে বলা হচ্ছে যে আইফোনের র্যাঙ্কটা হচ্ছে গিয়ে ফার্স্ট, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে স্যামসাং, তারপর হচ্ছে শাওমি। অর্থাৎ একজন কনজিউমার প্রথমে আইফোনটাকে বেশি প্রেফার করবে, তারপর স্যামসাং, তারপর হচ্ছে শাওমি। তো এখন প্রশ্ন হতে পারে যে তাহলে ইউটিলিটির যে এই যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, তো এগুলো আসলে কেন? যদি নিউমেরিক্যাল ভ্যালুর কোনো ইম্পর্টেন্সই না থাকে তাহলে এগুলো এখানে কেন দেওয়া হয়েছে, তাই না? তো ভালো প্রশ্ন, বাট এর মানে হচ্ছে এটা সহজ এক্সপ্লানেশন হচ্ছে যে এই যে এখানে যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আসলে কি এটার কোনো মানে ইউটিলিটির কিন্তু কোনো ভ্যালু নাই, এটা ঠিক আছে? এটা কিন্তু কোনো ইউটিলিটির ভ্যালু নাই। এটা দিয়ে আমরা বলতে পারি না যে কনজিউমার যিনি আছেন তিনি শাওমির থেকে 3 গুণ বেশি আইফোনটাকে পছন্দ করেন বা আইফোনটাকে 3 গুণ বেশি প্রেফার করেন। বিষয়টা এমন একদমই না এই ক্ষেত্রে, কারণ এটা হচ্ছে একটা অর্ডিনাল ইউটিলিটি ফাংশন। হ্যাঁ, তো অর্ডিনাল ইউটিলিটি ফাংশনের ক্ষেত্রে আসলে নিউমেরিক্যাল ভ্যালু কোনো কিছুই ইম্পর্টেন্স না, কোনো কিছু গুরুত্ব রাখে না। এখানে জাস্ট র্যাঙ্কটা গুরুত্বপূর্ণ, এটা বেশি প্রিফার করছে কনজিউমার, তারপরে এটা, তারপরে এটা। তো এখানে এটা দিয়ে যেটা বলা হচ্ছে এখানে জাস্ট এই 3 2 1
দিয়ে আমাদেরকে আসলে আমরা যদি ম্যাথমেটিক্যাল জন্য সলভ করতে পারবো, যেটা আমাদের জন্য যাতে একটু সুবিধা হয়, এটা প্রকাশ করার জন্য জাস্ট এই জন্য আর কি দেওয়া। এবং এখানে জাস্ট এটা দেওয়া হয়েছে যে 3 2 1 থেকে আমরা বুঝতে পারি যে যেটা বেশি সেটা হচ্ছে আমার বেশি প্রেফার, যেটা একটু কম সেটা একটু কম প্রেফার, এবং যেটা আরো কম সেটা আরেকটু বেশি কম প্রেফার। হ্যাঁ, এখানে যদি আমরা 9 দিতাম, তারপর এখানে দিতাম হচ্ছে গিয়ে 8, তারপর এখানে দিতাম 7, তাহলে কিন্তু কোনো ব্যাপার ছিল না, কারণ আমরা এখানে 9 8 7 দিয়ে বুঝতে পারতাম যেটা বেশি 9 ওটা হচ্ছে বেশি প্রেফার, তারপর যেটা 8 সেটা একটু কম প্রেফার করে কনজিউমার, এবং যেটা হচ্ছে সব থেকে কম মানে 7 সেটা কনজিউমার আরো বেশি কম প্রেফার করে। হ্যাঁ, সব থেকে বেশি প্রেফার করে হচ্ছে 9, যেটার ইউটিলিটি ভ্যালু দেওয়া আছে সেটা। তো actually it does not tell us how much more satisfaction the iPhone provides. আশা করি কনসেপ্টটা বোঝা গেছে যে এই ইউটিলিটি যে ভ্যালুগুলো এগুলা কিন্তু আসলে আমাদেরকে বলে না যে কোনটা কোনটার থেকে কত গুণ বেশি হচ্ছে গিয়ে স্যাটিসফ্যাকশন দিবে, কত ইউটিল দিবে সেটা কিন্তু বলে না। ওই বিষয়টা আবার বলা হচ্ছে আমাদেরকে কার্ডিনাল ইউটিলিটি। হ্যাঁ, তো এটা যেহেতু বলে না, এটা জাস্ট আমাদেরকে র্যাঙ্ক প্রকাশ করে, এই জন্য আমরা এটাকে বলছি অর্ডিনাল ইউটিলিটি। এবং আমাদের এই যে ফাংশন যখন আমরা ইউজ করবো তখন আমরা বলবো হচ্ছে অর্ডিনাল ইউটিলিটি ফাংশন। এবং অর্ডিনাল ইউটিলিটি ফাংশন আমাদের আসছে কোথা কিসের জন্য? আমাদের যে স্ট্যান্ডার্ড কনজিউমার চয়েস মডেল আছে, আমরা যেটা এতদিন পরে এসেছি কনজিউমার থিওরিতে, বেসিক মাইক্রো ইকোনমিক্সে আমরা পড়েছিলাম। সো এটা হচ্ছে আমাদের কি যে যখন সার্টেন সিচুয়েশনে কনজিউমার চয়েস করে, কিভাবে ডিসিশনে, সেটা আমরা এতদিন পড়েছি। এখন আমরা দেখব আনসার্টেন সিচুয়েশনে, যখন কনজিউমার আনসার্টেন সিচুয়েশনে আছে, সে অনেক কিছু জানে না, তার সামনে অনেক কিছু অনিশ্চিত, সেই ক্ষেত্রে সে কিভাবে ডিসিশন নেবে সেটা হচ্ছে আমরা বাকি লেকচারগুলোতে দেখব। এবং তার জন্য আমাদের হচ্ছে নতুন একটা থিওরি আসবে, এক্সপেক্টেড ইউটিলিটি থিওরি।